ওকে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাই একটু ভাইকে জানিয়ে দেন যে ভাইয়ের ভয়েস এবং সব কিছু ক্লিয়ার কিনা। ওকে, আমাদের কাছে সব কিছু ক্লিয়ার আছে। সো সবাই সবাই আমাদের সাথে একটু যুক্ত হয়ে পড়বেন এবং সব কিছু আপনারা ক্লিয়ার আছেন কিনা সবাই ভাইয়াকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আপনাদের সাথে আমিও একটু শেয়ার করে দিচ্ছি যাতে আপনারা সবাই আজকের ক্লাসের মাধ্যমে জানতে পারেন যে সাস্টের সার্কুলার অর্থাৎ 2024 এবং 25 সেশনের যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশিত হয়েছে আজকে একটু আগেই। সো সেটা সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের যত প্রশ্ন থাকবে সব কিছু তো বলবো, প্লাস আমরা একটা ক্লাসও নিব। সো সবাইকে আসলে বলতেছি যে সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বেন এবং আপনারা সব কিছু ক্লিয়ার আছেন কিনা আমার সাথে এবং সব কিছু বুঝতে পারছেন কিনা সেটাও একটু ভাইয়াকে জানিয়ে দিবেন। তাহলে ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমরা পারবো না। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বেন। সাস্টের সার্কুলার, এই বছরের সার্কুলারটি অলরেডি প্রকাশিত হয়ে গেছে তাদের ওয়েবসাইটেই এবং আমরাও দেখতে পাচ্ছি যে তোমরা সবাই এটা নিয়ে অনেক প্রশ্ন থাকে যে ভাই আসলে সাস্টের সার্কুলারটা কিভাবে হচ্ছে বা কি কি হতে পারে এবছর। তোমরা অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছ, সেই জিনিসগুলো নিয়েও আমি একটু কথা বলবো। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো এবং ভাইয়ার সাথে, ঠিক আছে? তো সবাই একটু বলো যে সবার কাছে সবকিছু ক্লিয়ার আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাস্টের পূর্ণাঙ্গ যে সার্কুলার প্রকাশিত হয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আগামী 28শে ফেব্রুয়ারি তোমাদের ভর্তি পরীক্ষা সাস্টের 24 এবং 25 সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো সবাই আমাদের সাথে একটু যুক্ত হয়ে পড়ো এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা ভাইয়াকে একটু জানিয়ে দাও, তাহলে ইনশাল্লাহ আমরা ক্লাসটি বা তোমাদের সামনে আমি সার্কুলারের পূর্ণাঙ্গ সার্কুলারের যে বিস্তারিত সেটা তুলে ধরার চেষ্টা করব। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বা এবং সাস্টের পূর্ণাঙ্গ যে সার্কুলার, এখানে এবার কিছু নতুন সংযোজন দেখেছি, সেই সংযোজন নিয়েও কথা বলবো তোমাদের সাথে ইনশাল্লাহ। এবং তোমরা 10টা বাজে লাইভে আসার কথা, আমি আগেই আসি এটা তোমরা জানো। সো তোমরা সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো, দেন আমরা ইনশাল্লাহ মানে তোমাদের সামনে আর কি তুলে ধরতে পারবো যে সাস্টের এই বছরের সাস্টের সার্কুলারে কি কি পরিবর্তন এসেছিল আমাদের সাথে সাথের কার এবং হচ্ছে হলো সাস্টের পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা যে হবে সেখানে হচ্ছে হলো সংক্ষিপ্ত সিলেবাসে হবে নাকি হচ্ছে হলো বোর্ড বই অনুরূপ হবে। সো সব কিছু নিয়ে আজকে কথা বলবো, সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো। আমি সাস্টের পূর্ণাঙ্গ সার্কুলারটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবছর যেই জিনিসগুলো আমার সবচেয়ে ভালো লেগেছে, তারা সম্পূর্ণ স্টুডেন্টরা স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো করে থাকে সেই প্রশ্নগুলো এবার অ্যাড করে দিয়েছে সার্কুলারে, যাতে তোমরা কোনো বিভ্রান্তির শিকার না হও। সো এই বিষয়াদিগুলোই আসলে সাস্টের পূর্ণাঙ্গ সার্কুলার নিয়ে কথাবার্তা। আবার হচ্ছে হলো এবার বায়োলজি অ্যাড হয়েছে, কোনোবারই বায়োলজি অ্যাড ছিল না সাস্টে, আগে ছিল ফিজিক্স, ম্যাথ এবং হচ্ছে হলো কেমিস্ট্রি। এবং মজার বিষয় হচ্ছে তোমরা এই ইউনিটের পাশাপাশি আমি বলবো সায়েন্সের যারা রয়েছে তারা বি ইউনিটেও পরীক্ষা দিবা, কারণ গুলো আজকে আমি একটু বলে দিব, কিছু টেকনিক আছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে কিভাবে এই পরীক্ষাগুলোর মাধ্যমে বা এই পরীক্ষার মাধ্যমে তুমি কিভাবে সাস্টে একটা সিট নিশ্চিত করতে পারো, সব বিষয় নিয়ে আজকে আমি তুলে ধরার চেষ্টা করব। সাস্টের সার্কুলারের অনেক কিছু পরিবর্তন এসেছে, সেই পরিবর্তন অল্প অল্প করে আমি তোমাদেরকে বলবো। এবং এবার জেলা ভিত্তিক মানে বিভাগ ভিত্তিক পরীক্ষা হবে, সেগুলো কোথায় কোথায় হবে এবং তোমাদের কিভাবে এই প্রস্তুতিটা নিতে হবে সব বিষয় তুলে ধরার চেষ্টা করব। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো এবং ওয়ালাইকুম আসসালাম। এবং এই সাস্টার সার্কুলার নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আমি এখন তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আমরা এবার সাস্টের সার্কুলারে চলে আসি, 10টা বেজে গেছে। সো আমি সাস্টের সার্কুলারটা নিয়ে আলোচনা করা শুরু করি, দেন তোমরা আর কি বুঝতে পারবা। এই যে দেখো এইখানে যেই জিনিসগুলো আর কি আমাদের কাছে বলে দেওয়া আছে, তোমাদের 28শে ফেব্রুয়ারি 2025 শুক্রবার সকাল এবং বিকাল বেলায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে? ভর্তি পরীক্ষায় ইউনিট থাকবে দুইটা, একটা এ একটা বি। বিজ্ঞান শাখা ব্যতীত অন্য সকল শাখা থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষার শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে শুধুমাত্র বি ইউনিটে আবেদন করতে পারবে।
একটা মজার বিষয় কি জানো, এই জিনিসটা বলছে না এখানে, এই জিনিসটাই হচ্ছিল তোমরা বুঝো নাই। সেটা কি বলছে, বিজ্ঞান শাখা ব্যতীত অন্য সকল শাখা থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষা পাশ করা নির্ধারিত শিক্ষার্থীরাই যোগ্যতা পূরণ সাপেক্ষে বি ইউনিটে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা যারা বিজ্ঞান বিভাগে রয়েছে তারা বি ইউনিটে আবেদন করতে পারতেছো কিংবা পারবা, কিন্তু যারা আর্টস এবং কমার্সে আছে তাদের কিছু শর্ত জুড়ে দিয়েছে এই বি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য। সো এই জায়গাটাতে গেল। এরপরে একটু খেয়াল করো, তোমাদের এই মানবন্টন নিয়ে সবার মনে একটা প্রশ্ন ছিল যে ভাইয়া মানবন্টন আসলে কেমন হবে, যে কত জিপিএ থাকলে আমরা পরীক্ষা দিতে পারবো। দেখো, সাস্ট মূলত হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং মানে এটাকে বলা হয় যে একটা ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস বা ইউনিভার্সিটি, যেটাই আমরা বলি না কেন, মানে হচ্ছে হলো তোমার এই জায়গাটাতে হচ্ছে হলো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতোই আসলে করা হয়, কিন্তু এটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যার কারণে তারা গণিতের উপর প্রাধান্যটা বেশি দেওয়া থাকে। কারণ বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তাদের প্রত্যেকটা সাবজেক্টের মধ্যেই আমাদের গণিত লাগে। সো যেহেতু গণিতের প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে হচ্ছে তুমি গণিতের মূল্যায়ন বা হচ্ছে হলো যেটাই বলো না কেন সেটার প্রাধান্যটা তারা বেশি দিয়েছে। এবারের সার্কুলারেও তার ব্যতিক্রম কিছু হয়নি। সেখানে তারা বলে রেখেছে যে তুমি 2023 অথবা 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী হতে পারো, তার মানে তুমি সেকেন্ড টাইমার হতে পারো বা ফার্স্ট টাইমার হতে পারো। দেন তোমাকে বলা হয়েছে যারা দাখিলে রয়েছে তারা 2021 বা 2022 অনুষ্ঠিত যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, অর্থাৎ যারা সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমার রয়েছে তাদের সেশন শুধুমাত্র 21 এবং 22 হইতে হবে। দেন নেক্সট বলেছে এই ইউনিটে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমানের, এসএসসি বা সমমানের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে, ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে। অর্থাৎ আউট অফ জিপিএ আমরা হিসাব করি 5-এ, তার ভিতরে তোমাকে এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম 3 থাকতে হবে। ন্যূনতম কি থাকতে হবে? 3, এবং সেটা মোট সহ 7 থাকতে হবে, অর্থাৎ আমরা বলতে পারতেছি তোমার 3-3-6 থাকলে তুমি পরীক্ষা দিতে পারবা না। কথা কি বুঝতে পারছো? তোমার দুইটা মিলে 7 থাকতে হবে, দুইটা মিলে কত থাকতে হবে? 7, তাহলে তুমি বিজ্ঞান ইউনিট থেকে পরীক্ষা দিতে পারবা। এবার খেয়াল করো, বি ইউনিট আবেদন করার ক্ষেত্রে এখানে একটু ঝামেলা আছে। বি ইউনিট আবেদন করার ক্ষেত্রে বিজ্ঞান বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি বা এসএসসি সমমানের পরীক্ষায় ন্যূনতম 3 থাকতে হবে, বাট টোটাল জিপিএ থাকতে হবে 6.5। তাহলে এ ইউনিটে তোমরা 7 লাগতেছে, বি ইউনিটে তোমাদের 6.5 লাগতেছে, টোটাল ন্যূনতম যেখানে 3। এরপরে এখানে একটা লাইন জুড়ে দিয়েছে, একটু খেয়াল করো, এইচএসসি বা সমমানের পরীক্ষায় গণিতে 3.5 থাকতে হবে। আমি বলেছিলাম যে গণিতের উপর তারা আলাদা একটা প্রাধান্য দেয়। সো গণিতে যদি তোমার 3.5 না থাকে তাহলে তুমি সাস্টের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা না। আমি আবারও বলে দিচ্ছি, যদি তোমার কাছে এইচএসসিতে, অর্থাৎ এসএসসি না, এইচএসসিতে গণিতে যদি জিপিএ 3.5 এর নিচে হয় তাহলে তুমি আবেদনের যোগ্যতা হারাবা। যদি 3.5ও হয় তাও তুমি আবেদন করতে পারবা। এতটুকু কি সবাই ক্লিয়ার হয়েছেন? সবাই যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে ভাইয়াকে একটু জানাবেন যে আমরা সবাই এতটুকু ক্লিয়ার। এরপরে একটু খেয়াল করেন, এখানে আপনাদের কিছু গ্রেডশিট এগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে, এগুলো একটু দেখবেন, এগুলো আপনারা জানবেন। এগুলো একদমই সহজ, যারা অলিম্পিয়াড দেয় তাদের হিসাবটা আলাদা। এবার আসি একটা কথায়, সেটা হচ্ছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার স্থান ও হচ্ছে হলো সময়। আমরা এই সময়টা নিয়ে একটু কথা বলি, একটু খেয়াল করেন। ভর্তি পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ শাবিপ্রবি সিলেটের বিভিন্ন জায়গায় পরীক্ষা হয়। এটা আমরা যখন পরীক্ষা দিয়েছি তখনও হয়েছে, ওসমানী মেডিকেল কলেজেও হয়েছে, তারপরে হচ্ছে হলো ব্লুবার্ড স্কুলে হয়েছে, মীরের ময়দানে হয়েছে, বিভিন্ন জায়গায়। একদিনে প্রায় 1 লক্ষ স্টুডেন্ট আসতো আমাদের সিলেটে। সো তখনকার হিসাবটা আলাদা। এরপরে একটু খেয়াল করো, সিলেট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। এছাড়াও ঢাকা, তারপর হচ্ছে হলো চিটাগং, তারপর হচ্ছে হলো রংপুর, ভালো মতো বুঝো, রংপুর, আর হচ্ছে হলো যশোর। ঠিক আছে, আর হচ্ছে হলো যশোর। এই 4টা জায়গায়, সিলেট সহ বাকি 4টা জায়গায় তোমাদের নির্ধারিত কিছু কলেজে বা কিছু শিক্ষা প্রতিষ্ঠানে তাদের এই ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তবে
এইখানে একটা কথা বলে দিয়েছে, সেই কথাটা আমি একটু উল্লেখ করি। তোমরা যারা ঢাকার মধ্যে থাকবা বা ঢাকার মধ্যে ভর্তি পরীক্ষা দিবা, তোমরা অবশ্যই সবার আগে অর্থাৎ 5 তারিখেই তোমরা ফর্মটা ফিল আপ করে ফেলবা। কেন জানো? কারণ ঢাকার মধ্যে জাস্ট সর্বোচ্চ অল্প কিছু সংখ্যক সিট রাখবে যারা এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে। এরপরে যদি এই ফিল আপটা শেষ হয়ে যায়, মানে নির্দিষ্ট সংখ্যকের বেশি হয়ে যায়, তাহলে তোমার ভর্তি পরীক্ষা হয় সিলেট আর না হয় হচ্ছে চিটাগং, রংপুর, যশোর, এই কটার মধ্যে দিতে হবে। সো ঢাকায় যারা ভর্তি পরীক্ষা দিতে চাও তারা হচ্ছে হলো 5 এবং 6 এই 2 দিনের ভিতরে অবশ্যই অ্যাপ্লাই করে ফেলবা। আগে আগে সেফ থাকো, নিজেকে বাঁচাও, ঠিক আছে? জার্নি থেকে নিজেকে বাঁচাও। কথা কি বুঝতে পারছো? সবাইকে এতটুকু ক্লিয়ার? সো বিষয়গুলো হচ্ছে হলো এতটুকু যে তোমার ঢাকায় যারা ভর্তি পরীক্ষা দিবা তারা 5 এবং 6 তারিখের মধ্যে অ্যাপ্লাই করে ফেলবা, ঠিক আছে? আর যারা হচ্ছে ঢাকার বাইরে পরীক্ষা দিতে চাচ্ছ তারা পরে দিলেও হবে, এখানে সিট সংখ্যা দিয়ে কোনো লিমিট নাই। তবে ঢাকা মধ্যে সিট সংখ্যা লিমিট আছে, সেটা তারা উল্লেখ করে দিছে। এই কেন্দ্রগুলোতে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক আবেদনকারী দ্বারা আসন সংখ্যা পূরণ গেলে ঢাকায় কেন্দ্র পছন্দ করার সুযোগ আর থাকবে না। দেখছো, এই যে ঢাকায় কেন্দ্র পছন্দ করার আর সুযোগ থাকবে না, তবে উল্লেখিত অন্য শহরগুলোতে আসন সংখ্যা উন্মুক্ত থাকবে। তার মানে অন্যান্য শহরগুলোতে তুমি আসন সংখ্যা উন্মুক্ত থাকবে, তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা। তবে ঢাকার ক্ষেত্রে আসন সংখ্যা সীমিত, এই যে কেন্দ্রগুলোর আসন সংখ্যা সীমিত থাকবে। জাস্ট ঢাকার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা মহানগর স্থিত, মানে ঢাকার মধ্যে যে কেন্দ্রগুলো পরীক্ষা দিবে সেগুলো আসন সংখ্যা সীমিত থাকবে। এতটুকু আশা করি যে সবার ক্লিয়ার হয়ে গেছে। সাস্টের এই বিষয়াদি নিয়ে কারো মনে কোনো প্রশ্ন থাকার কথা না। সো এতটুকু গেল। এরপরে আসো ভর্তি পরীক্ষার তারিখ। এখানে একটা ঝামেলা আছে। এই ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে সবার একটা প্রশ্ন যে ভাইয়া 28 ফেব্রুয়ারি 2008 এখানে ডেন্টাল পরীক্ষা হওয়ার কথা, এখানে ডেন্টাল পরীক্ষা হওয়ার কথা। দেখো, ডেন্টাল পরীক্ষা হোক বা না হোক সাস্টের পরীক্ষা হয়ে যাচ্ছে, এটা শিওর। সেটা হচ্ছে হলো শুক্রবার সকাল 10:30। এখন এখানে একটা কথা আছে, তোমরা এই যে সকাল 10:30টায় যাবা না, এই যেখানে সকাল 10:30টায় বলছে না, এই পরীক্ষাটা শুরু হয় মূলত 11টায়। হ্যাঁ, কেন 11টায় শুরু হয় জানো? তোমাদেরকে আগে 10:30টার মধ্যে হলে প্রবেশ করতে বলা হয়, তারপরে 30 মিনিট বসিয়ে রাখা হয়। তার কারণ আছে, কারণ অনেকেই 10:30টা মনে করবে যাতে তারা আগে আগে যাইতে পারে, ঠিক আছে? বাট এটা প্রতি বছরই করে, এই বছর করবে কিনা আমি জানি না। যখন স্বতন্ত্র ভর্তি পরীক্ষা হইতো তখন এটা হইতো, যেমন আমাদের সময় এরকম ছিল। তখন আমরা কি করেছিলাম, তখন আমরা আগে আধা ঘন্টা যে ওখানে বসেছিলাম, কারণ আমরা দেখছিলাম যে এর পরেও অনেক স্টুডেন্ট বা অনেক শিক্ষার্থী তারা জ্যামের কারণে বা যেটাই হোক না কেন তার কারণে একটু লেটে আসতেছে। সো কারো যাতে কোনো সমস্যা না হয় এই জন্য আসলে এটা 10:30টায় দেওয়া। বাট ভর্তি পরীক্ষা মূলত শুরু হইতে পারে 11টা থেকে, হইতে পারে, এটা শিওর না। প্রতি বছর সাস্টে এই কাজটা করে। সো এরপরে আসি, এখানে বলে দেওয়া আছে বিকাল 3টায়, এখানে হবে বিকাল 3টায়, অর্থাৎ শুক্রবার। এ ইউনিট শুধু বিজ্ঞান, বি ইউনিট বিজ্ঞান, মানবিক, বাণিজ্য। সো যারা বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের পরীক্ষা হবে শুক্রবার বেলা 3টায়। তার মানে আমি যদি আধা ঘন্টা পরে ধরি তাহলে হবে 3:30টায়। কথা কি বুঝতে পারছো? এতটুকু কি সবাই ক্লিয়ার? ওকে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, কিভাবে হইতে পারে না হইতে পারে সেটা একটু মনে রাখবা। আচ্ছা, এখানে একটু ঝামেলা বলে দেওয়া আছে। বি ইউনিটের পরীক্ষার্থীদের সকাল 10টার মধ্যে এবং এ ইউনিটের পরীক্ষার্থীদের মধ্যে 2:30টার মধ্যে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। তার মানে এবার আর তোমাদের পেছানোর কোনো সুযোগ নাই। তার মানে সকাল 10:30টায় ভর্তি পরীক্ষা হবে, বেলা 3টায় পরীক্ষা হবে। কেন? বি ইউনিটের পরীক্ষার্থীদেরকে সকাল 10টার মধ্যেই তোমাকে এখানে উল্লেখ করে দিছে। তার মানে আধা ঘন্টা তারা এখানে আগে বলে দিছে, শেষ। তাহলে 10:30টায় শুরু হবে, এটার চেঞ্জ হবে না। এরপরে খেয়াল করো, নেক্সট দেখো, এখানে বিভাগের কিছু হিসাব আছে। টোটাল কয়টা সাবজেক্ট, সবগুলো সাবজেক্টের হিসাব এখানে দেওয়া আছে। দেন তোমাদের এখানে একটা বিষয় একটু খেয়াল করো, আমরা বি ইউনিটে কেন সায়েন্সের স্টুডেন্টরা সবথেকে বেশি পড়ার সুযোগ পায় তার একটা ছোট্ট একটা টেকনিক আমি তোমাদেরকে বলে রাখি। অর্থনীতিতে টোটাল সিট সংখ্যাই হইতেছিল 66টা, তার ভিতরে বিজ্ঞান বিভাগের জন্যই সিট রাখছে 40টা। বিজ্ঞান বিভাগের জন্যই সিট রেখেছে 40টা। তার মানে এটা হিউজ না? তাহলে তোমরা যারা বিজ্ঞান ইউনিটে রয়েছে তারা বিও দিবা, এও দিবা, এটা একটু মাথা ঠান্ডা করে দিবা, ঠিক আছে? সমাজ বিজ্ঞানে দেখো বিজ্ঞানের জন্য 30টা, পলিটিক্যাল স্টাডিজের জন্য 20টা, তারপরে সব জায়গায় দেখো বিজ্ঞানের জন্য হিউজ সিট আছে এখানে, ঠিক আছে? সবচাইতে কম যেটায় সেটা হচ্ছে হলো বাংলার ক্ষেত্রে বিজ্ঞানের জন্য মাত্র 5টা সিট আছে। আর মানবিকের জন্য রয়েছে সবচেয়ে বেশি 49টা। ক্লিয়ার? সো টোটাল সিট সংখ্যা এখানে 581টা। আর বি ওয়ান ইউনিটে 985টা। আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম, সরি, এ ওয়ান ইউনিটে
985টি, এটা আমি আগেই বলে দিয়েছিলাম তোমাদের। সো এই পার্টটা গেল, আসন সংখ্যা গেল। এখানে একটু ইয়ে আছে, আমাদের টোটাল কোটার ইয়াটা হচ্ছে হলো 105টি অতিরিক্ত, এইগুলা কিন্তু তোমাদের ভিতরে আসবে না, হ্যাঁ, এটা অতিরিক্ত আসন। উপরে উল্লিখিত আসন ছাড়াও অতিরিক্ত 105টা আসন থাকবে, যেখানে হচ্ছে হলো মুক্তিযুদ্ধ 28 জন, ক্ষুদ্র নিগোষ্ঠী জাতিগোষ্ঠী হরিজন দলিত তারা হচ্ছে হলো 28 জন, মানে আমরা যারা হচ্ছে হলো ক্ষুদ্র নিগোষ্ঠী বলি। তারপর হচ্ছে হলো প্রতিবন্ধীদের জন্য 14 জন, চা শ্রমিক, এটা সারা বাংলাদেশে একমাত্র সাস্ট সর্বপ্রথম এই কাজটা করেছে, যে চা শ্রমিকের যারা সন্তানরা রয়েছেন বা তাদের যে ছেলে মেয়ে রয়েছে তাদের জন্য হচ্ছে হলো 5টি সিট কোটার মধ্যে এটা থাকবে। তারপর হচ্ছে হলো পোষ্য কোটা 20 জন, ঠিক আছে, পোষ্য কোটায় থাকবে 20 জন, আর বিকেএসপি থেকে 10 জন থাকবে, যে যারা খেলোয়াড় কোটায় থাকবে তাদের জন্য 10টি কোটা থাকবে। ওকে, এগুলা কিন্তু এই আসনগুলোর বাহিরে। অন্যান্য জায়গায় কি ছিল জানো, আসনগুলোর মধ্যে কোটা ছিল, বাট সাস্ট সব সময় আসনগুলোর বাহির থেকে তাদের যে ইয়াগুলো থাকবে, ওই তোমার আলাদা যে কোটা থাকবে সেই কোটার হিসাবটা মোট আসন সংখ্যার বাহিরে করে, ঠিক আছে, এটা তোমাদের হিসাব করতে হবে না। সো এবার আসি, তার মানে আমি কি বলতে চাচ্ছি, যারা হচ্ছে হলো তোমার কোটাতে আবেদন করবে তাদের রেজাল্টটা আলাদা দিবে, এটা মাথায় রাখবা। এবার চলে আসি নেক্সট। এবার নেক্সট যেটা, সেটা একটু ভালো মতো খেয়াল করো। এইচএসসি বা সমমানের পরীক্ষা পর্যায়ে বিষয়গত যে তোমাদের যে যোগ্যতা রয়েছে সেটা একটু ভালো মতো খেয়াল করবা। খেয়াল করো, একটি নির্দিষ্ট বিভাগে ভর্তি হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে এইচএসসি বা সমমানের ভর্তি পরীক্ষায় তোমাকে সর্বনিম্ন জিপিএ 3.5 কিংবা এ লেভেলে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। তার মানে একটা মজার জিনিস একটু খেয়াল করো, এখানে যদি তোমরা ফিজিক্স, তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স, আইটি, আর্কিটেকচার, ত্রিপলি, মেকানিক্যাল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এই কয়েকটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য যদি তোমাদের প্রিপারেশন বা হচ্ছে তুমি ভর্তি কার্যক্রমে বা তোমার মেরিট যদি আগে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই পদার্থবিজ্ঞান এবং গণিতে এইচএসসিতে অ্যাটলিস্ট 3.5 থাকতে হবে, তাহলে তুমি এই কটা সাবজেক্টের মধ্যে ভর্তি হতে পারবা। এরপরে খেয়াল করো, সিভিল, তারপর হচ্ছে হলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, জিওগ্রাফি, তারপর হচ্ছে ওশেনোগ্রাফি, আর হচ্ছে হলো পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং, পিএমই, মানে আমাদের ডিপার্টমেন্টে সেখানে হচ্ছে হলো পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত, এই 3টা সাবজেক্টেই তোমাকে কি থাকতে হবে, ন্যূনতম 3.5 রাখতে হবে। কোথায়? এইচএসসিতে। যদি তুমি ফিজিক্স, কেমিস্ট্রি এবং হচ্ছে হলো ম্যাথের ক্ষেত্রে 3.5 না থাকে, তাহলে এই সাবজেক্টগুলোর জন্য তুমি এলিজিবল হবা না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মানে কনসেপ্ট, এগুলো একটু ভালো মতো খেয়াল রাখবা, ঠিক আছে। তারপরে একটু খেয়াল করো জিইবি, তার মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বিএমবি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, এফইটি ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল টি টেকনোলজি, ঠিক আছে। এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে হলো জীববিজ্ঞান, রসায়ন এবং গণিত। তার মানে যারা জীববিজ্ঞান দেখাবা তারা এই 3টা সাবজেক্টের জন্য এলিজিবল হবা, এবং সেখানে গণিত দাগাইতে হবে, রসায়ন তো মাস্ট দাগাইতে হবে। এই 3টার মধ্যে তোমাকে 3.5 এইচএসসিতে থাকতে হবে, আদারওয়াইজ এই 3টা সাবজেক্টে 3.5 না থাকলে এই জিবি, বিএমবি, এফইটি এই 3টা সাবজেক্ট তোমরা পাবা না। এরপরে খেয়াল করো, ম্যাথ এবং হচ্ছে হলো পরিসংখ্যান, সেখানে গণিতের ক্ষেত্রে তোমাকে 3.5 অবশ্যই থাকতে হবে, 3.5 অবশ্যই রাখতে হবে। এরপরে খেয়াল করো এফইএস ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, সেখানে হচ্ছে হলো জীববিজ্ঞান এবং গণিতের উপরেও তোমাকে 3.5 রাখতে হবে অবশ্যই। আর বাকি সাবজেক্টগুলো তোমরা জানো যে এখানে কি কি থাকতে হবে, এটা আর্টস কমার্সের হিসাব, এগুলো তোমরা ভালো করেই জানো। এরপরে খেয়াল করো, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও। আমি একটু বলি, বি ইউনিটে কি সায়েন্সের আলাদা সিট আছে সংরক্ষিত? অবশ্যই বি ইউনিটে অবশ্যই 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 আলাদা সিট। এই যে সায়েন্সের জন্য আলাদা, এই যে আমি তো এটা নিয়ে কথা বললাম, সায়েন্সের জন্য ইকোনমিক্সে 40টা সিট, সমাজবিজ্ঞানে 30টা সিট, পলিটিক্যাল পিএসএস এ 20টা, লোক প্রশাসন প্যাডে হচ্ছে হলো 20টা, তারপরে নৃবিজ্ঞান অ্যানথ্রোপোলজিতে 25টা, সোশ্যাল ওয়ার্কে হচ্ছে হলো 25টা, ব্যবসায় প্রশাসনে 30টা। সো এই যে দেখো, এইভাবে করেই তো সব যাচ্ছে, ঠিক আছে। আর বিকেএসপি এর ভিতর কি ডিস্ট্রিক্ট লেভেল ফুটবলার প্লেয়ার পড়ে? ডিস্ট্রিক্ট লেভেল। এবার একটা কথা বলি, যারা হচ্ছে হলো বিকেএসপিতে পড়ো বা বিকেএসপির সার্টিফিকেট আছে, তারাই শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবা এই কোটার মাধ্যমে, ঠিক আছে। ওই ডিস্ট্রিক্ট কোটা না, বিকেএসপির কোটা দরকার, ঠিক আছে। এবার একটু খেয়াল করো, এই সংরক্ষিত সিট এবং রেজাল্ট আলাদা দেওয়া হয় সায়েন্স, কমার্স, আর্টস তিনটারই। এবার একটু খেয়াল করো, এবার আমরা এইখানটাতে আসি। হ্যাঁ,
আমাদের কত মার্কের পরীক্ষা হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলি। ওকে, একটু খেয়াল করো, আমাদের সাস্টে এই বছর যে জিনিসগুলো নিয়ে পরীক্ষা হবে সেটা নিয়ে আমি একটু কথাবার্তা বলি। সেটা হচ্ছে টোটাল 80 মার্কের পরীক্ষা হবে এবং সেখানে 20 মার্ক থাকবে জিপিএর উপর। এখন জিপিএ মার্কটা কিভাবে হিসাব করবা? ধরো তোমার হচ্ছে হলো এসএসসি, হ্যাঁ, এসএসসি হচ্ছে হলো 5 এবং এসএসসি হচ্ছে হলো 5, তাহলে তুমি দুইটাকে 2 দিয়ে গুণ করবা, দুইটাকে 2 দিয়ে গুণ করবা, এখানে 10 আর এখানে 10, টোটাল 20। এই হচ্ছে আমাদের জিপিএ হিসাব। তোমার যদি 4.5 হয় তাকে 2 দিয়ে গুণ করলে হবে 9, 2 দিয়ে 9 করলে 9, আবার ওইটাও যদি 4.5 হয় তাহলে 2 দিয়ে গুণ করলে 9, তাহলে এইটা আর এটা দুইটাকে যোগ করলে হবে 18, আর তুমি ভর্তি পরীক্ষায় যত পাবা সেটা যোগ করে তোমার মেরিট লিস্টে দেওয়া হবে। ক্লিয়ার? সো আশা করি জিপিএ মার্ক নিয়েও যাদের কোনো প্রশ্ন থাকবে তারা এটাতেও ক্লিয়ার হয়েছে। এবার একটু খেয়াল করো, আমাদের টোটাল 80 মার্কের পরীক্ষা হবে, প্রশ্ন সংখ্যা 80টি থাকবে, ঠিক আছে, যেখানে পরীক্ষা হবে 1.5 ঘন্টা এবং টাকার পরিমাণ 1250 টাকা, ঠিক আছে। এবার একটু খেয়াল করো, পদার্থ বিজ্ঞানে 20, রসায়নে 20, গণিতে 20, তার মানে তুমি সাস্টের এই A1 ইউনিটে পরীক্ষা দিলে, এ মানে গ্রুপ 1-এ যদি তুমি ভর্তি পরীক্ষা দাও, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তার মানে পিসিএম মাস্ট তোমাকে দাগাতে হচ্ছে। এবং এটাই আমি আগে থেকে বলেছিলাম, কারণ যদি কখনো ম্যাথ আর বায়োলজি অপশনাল করে দেয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে সাস্টের ডিমান্ডটা থাকবে না। সো যেহেতু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটাই তোমাকে দাগাতে হচ্ছে, তার মানে প্রিপারেশনটা তোমাকে নিতে হবে একদম প্রিসাইসলি, এবং এই প্রিসাইজ যদি তুমি না নাও তাহলে সমস্যা হয়ে যাবে। সো এই তিনটা তোমাকে দাগাতে হচ্ছে। এরপরের বিষয়টা নিয়ে একটু কথা বলি, খেয়াল করো, সেকেন্ড যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবা, হ্যাঁ, এখানে হচ্ছে হলো জীববিজ্ঞান অথবা ইংরেজি, তুমি যে কোনো একটা দাগাবা, তবে আমার কাছে মনে হয় জীববিজ্ঞান দাগানো তোমাদের জন্য শ্রেয় থাকবে, কারণ হচ্ছে ইংরেজি কোশ্চেন ভাই অনেক হার্ড করে, এটা বলার বাইরে, এটা কোনো বাড়ি শাস্ত্রের বলে নেই যে কোনো বাড়ি কোশ্চেন সহজ আছে ইংরেজি। সো ইংরেজি কোশ্চেন আউট অফ মানে মাথার উপর, ঠিক আছে। এবার একটু খেয়াল করো, গ্রুপ 2 মূল ভর্তি পরীক্ষা অতিরিক্ত সময়ে ড্রয়িং ও স্থাপত্য বিষয় এবং সাধারণ জ্ঞানের বিষয়ের উপরে মোট 30 নাম্বার থাকে। সাধারণ জ্ঞান থাকবে 5টা, আর 25 মার্ক থাকবে তোমার টোটাল হচ্ছে ড্রয়িং এর উপরে, ঠিক আছে, এটাও বলে দিলাম, এখানে এটা লেখা নাই বাট এটা আমি বলে দিলাম। সাধারণ জ্ঞান থাকবে 5টা, সাধারণ জ্ঞানগুলো কি টাইপের হয় সেটাও বলি। সিলেটের হচ্ছে হলো সুরমা নদী রয়েছে, সিলেটের হচ্ছে বিভিন্ন স্থাপত্য রয়েছে, সিলেটে এবার আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আমাদের যে গণ অভ্যুত্থান হইলো সেখানে রুদ্র মারা গিয়েছে এবং রুদ্রের নামে কোথায় একটা স্থাপনা হয়েছে সেটাও তোমরা একটু ভালো মতো দেখবা, এই টাইপের প্রশ্নগুলো আসবে, ঠিক আছে। সো এই টাইপের প্রশ্নগুলো একটু দেখবা। আর বি ইউনিটে যেটা হবে, টোটাল প্রশ্ন হবে 80 মার্কেরও, সেখানে হচ্ছে হলো ইংরেজি থাকবে 15, বাংলা থাকবে 10, পদার্থবিজ্ঞান 15, রসায়ন 15, বাংলা ও আন্তর্জাতিক প্রসঙ্গ 10 এবং গণিতে থাকবে 15 অথবা জীববিজ্ঞানে থাকবে 15। সো এইখান থেকে তুমি তোমার মতো করে সেটা করবা আর কি, ঠিক আছে। এটা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য, আর কারো না। আবারও বলে দিলাম, এটা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ ইংরেজি 15, বাংলা 10, পদার্থবিজ্ঞান 15, রসায়ন 15, বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ, তার মানে এটা হচ্ছে একটা জিকে, বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ এটা হচ্ছে একটা জিকে, সেখানে থাকবে 10 এবং এটা নতুন অ্যাড হয়েছে, এবং গণিতে 15 অথবা জীববিজ্ঞানে 15, অর্থাৎ গণিত অথবা জীববিজ্ঞানে যে কোনো একটা তুমি দাগাতে পারবা। আর এখানে মানবিক ও বাণিজ্য বিভাগদের জন্য বলা হয়েছে, এটা তোমরা জানো, এটা নিয়ে আর কথা না বলি। এরপরে খেয়াল করি, এখানে একটা কথা বলা হয়েছে, একটু ভালো মতো খেয়াল করবা, যদি তোমাকে জিইবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বিএমবি বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি এই বিভাগে ভর্তির জন্য অবশ্যই বায়োলজি দাগানো বাধ্যতামূলক, এটা একটু মাথায় ভালো করে সেট করে নেন। তবে এই দুইটা সাবজেক্টে টোটাল সিট সংখ্যা, আমরা ওইখানে সিট সংখ্যা দেওয়া আছে, একটু দেখে নিবা, সিট সংখ্যাটা কিন্তু তুলনামূলক কম, এটা একটু মাথায় রেখো। সো আমি বলবো পিসিএমবি এই চারটাই তোমরা দাগাবা, তাহলে টোটাল 985টা সিটের জন্য তোমরা এলিজিবল হবা। সরি, পিসিএমবি এই চারটায় যদি তোমরা দাগাও তাহলে 985টা সিটের জন্য তোমরা এলিজিবল হবা। এরপরে একটু খেয়াল করো, সেটা হচ্ছে এখানে মূল্যায়ন পত্রের হিসাব, এগুলা তোমাদের এত দেখা না গেলেও চলবে, এখানে কিভাবে ইউজার আইডি এগুলো করবা, এবং আমাদেরকে এখানে বলছে প্রত্যেক ইউনিটের জন্য 2 কপি প্রবেশপত্র অবশ্যই সঙ্গে নিয়ে আসতে, অর্থাৎ অ্যাডমিট কার্ড তোমরা 2 কপি নিয়ে যাবা, ঠিক আছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত 72 ঘন্টা পূর্ব থেকে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে তোমরা কি পাবা, 3 দিন আগে থেকে তোমরা অ্যাডমিট কার্ড তুলতে পারবা, ঠিক আছে। এরপরে আসো,
এরপরে আসো, আমাদের এখানে জাস্ট নর্মাল কিছু কথাবার্তা বলা, এগুলো নিয়ে এত টেনশন হওয়ার কোনো কারণ নেই। এরপর আমরা একটু খেয়াল করি, এগুলা তোমাদেরকে জাস্ট বিস্তারিত সতর্কীকরণ, এগুলো নিয়ে কথাবার্তা বলেছে। লাস্ট যে কিছু কথা আছে সেটা হচ্ছে ভাইয়া এটা কি ফুল সিলেবাসে অনুষ্ঠিত হবে নাকি শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে, আমি সেটা নিয়ে একটু কথা বলে দিচ্ছি আপনাদের সামনে, সেটা একটু খেয়াল করেন। এখানে বলা হয়েছে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি সিলেট কিংবা সিলেট শহরে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে দূর দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের সাবিপ্রবি কর্তৃপক্ষ আবাসনের কোনো সহায়তা করতে সক্ষম কিনা। ঠিক আছে, যারা সিলেটে ভর্তি পরীক্ষা দিবা, আমার স্টুডেন্ট যারা, তারা থাকার চিন্তা করার দরকার নেই। আলহামদুলিল্লাহ সিলেটের ক্যাম্পাসে আমার অ্যাটলিস্ট অনেক ছোট ভাই আছে যাদেরকে আমি তোমাদের মানে পাঠাতে পারবো, তাদের কাছে অ্যাটলিস্ট এক রাত থাকার মতো তো মানে আমার প্রায় 200-300 ছোট ভাইরা আছে। সো এটাতে এত ভয় পাওয়ার কিছু নাই। তোমরা যারা আসো এগুলো কিছু করা লাগবে না, হলে ওঠা লাগবে না, হলে উঠলেও হলে উঠাই দিতে পারবো, ম্যাচে উঠলে ম্যাচে উঠাই দিতে পারবো। শুধুমাত্র তোমরা টেনশন ছাড়া ভর্তি পরীক্ষা দিতে যাবা, কই থাকবে এটা টেনশন করার দরকার নেই, আমাকে মোটামুটি জানালেই হয়ে যাবে। নেক্সট কথায় আসি, সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে। হ্যাঁ, এইখানে একটা কথা আছে, দাঁড়াও আমরা সিলেবাসটা নিয়ে একটু কথা বলি, দাঁড়াও। আচ্ছা, এই যে সিলেবাস নিয়ে একটা কথা আছে। হ্যাঁ, এই যে সিলেবাস, ভর্তি পরীক্ষায় উল্লেখিত যেসব বিষয়ে পরীক্ষা দিতে হবে তার জন্য একজন শিক্ষার্থী কিভাবে প্রস্তুতি নিতে পারে এবং এক্ষেত্রে কোন নির্দিষ্ট কোনো রেফারেন্স বা সিলেবাস বা পাঠ্য বই আছে কিনা। হ্যাঁ, একজন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে সাধারণত গণিত বিষয়ে প্রস্তুতির জন্য শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত মাধ্যমিক পর্যায়ের সাধারণ গণিত সিলেবাস, পাঠ্য বই এবং অন্যান্য সকল বিষয়ের প্রস্তুতির জন্য শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত উচ্চ মাধ্যমিক বা সমমানের সিলেবাস বইগুলো অনুসরণ করতে পারবে। এবার একটু খেয়াল করো, আমরা আরেকটা জায়গায় একটু যাব, সেটা হচ্ছে শর্ট সিলেবাসের কথাটা যেন কই বলা আছে, দাঁড়াও। শর্ট সিলেবাসের কথাটা যেন কই বলা আছে, শর্ট সিলেবাস নিয়ে একটা কথা আছে, প্রশ্ন, যেটা নিয়ে তোমরা সবাই বিভ্রান্তি ছড়াচ্ছ আর কি বিভিন্ন জায়গায়। সো এটা নিয়ে আমি একটু, এই যে এখানে দেখো, 2024 সালে অনুষ্ঠিত কয়েকটি বিষয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে। তোমাদের প্রশ্ন, এক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক পর্যায়ের সেই কয়েকটি বিষয়ের জন্য ভর্তি পরীক্ষার প্রস্তুতির সিলেবাস কি হবে। তারা খুব সুন্দর একটা উত্তর দিয়েছে, সেই উত্তরটাও আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবিপ্রবি সিলেট এত শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ভর্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক পর্যায়ের উল্লেখিত সকল বিষয়ের উপর ভর্তি পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করার ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত সিলেবাস বা পাঠ্য বইয়ের পূর্ণাঙ্গ সিলেবাস অনুসরণ করা হবে। পাঠ্য বইয়ের পূর্ণাঙ্গ সিলেবাস, মূল বইয়ের পূর্ণাঙ্গ সিলেবাস তোমাকে অনুসরণ করা হবে, তার মানে ফুল সিলেবাস। এইবার বলো সার্কুলার সবাই বুঝছো কিনা, সার্কুলার সবাই ক্লিয়ার আসো কিনা। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলো। সবাই বলো এবার ক্লিয়ার কিনা। ওকে, যারা আর্কিটেকচার দিবে তাদেরকে সিলেটে যে এক্সাম দেওয়া লাগবে, যদি A1 এক্সামে ভালো হয় তবে আর্কিটেকচারে ফেল হলে। আচ্ছা, এবার একটু কথা বলি, যারা আর্কিটেকচারে ভর্তি পরীক্ষা দিবেন তাদের ভর্তি পরীক্ষা সেদিনই হয়ে যাবে, যেদিন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেদিনই হবে। আপনি যেখানেই সেন্টার দেন না কেন সেখানেই আপনার ভর্তি পরীক্ষা হবে। ওই পরীক্ষার সাথে আর্কিটেকচারের কোনো মিল নেই, দুইটা সম্পূর্ণ আলাদা থাকবে। ঠিক আছে, আপনার আর্কিটেকচারের খাতাটা একটু আলাদাভাবে দেখা হবে, এটাই। এবার বলেন যে কারো কোনো কোশ্চেন আছেন কিনা। এবার আমরা একটু বলি আপনাদেরকে যে আপনাদের জন্য আমাদের হচ্ছে হলো এই সাস্ট স্পেশাল একটা কোর্স অলরেডি শুরু হবে আগামী 5 তারিখ থেকে, যেটার কোঅর্ডিনেটর আমি, নাম হচ্ছে হলো ভিশন সাস্ট। এই কোর্সটিতে ভর্তি হইলে আপনারা 850 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন এবং আপনারা সাস্ট স্পেশাল, আবারও বলে দিচ্ছি, সাস্ট স্পেশাল এই যে এরকম করে ম্যাথ এবং ফিজিক্সের স্পেশাল হচ্ছে হলো প্র্যাকটিস শিট পেয়ে যাবেন,
যেগুলো আমি অবশ্য প্রিন্ট করেছি, আপনারা প্রিন্ট পাবেন না, সেটা হচ্ছে পিডিএফ পাবেন। কারণ প্রিন্ট করতে গেলে আপনারা যে 850 টাকা দিতেছেন তার ভিতরে হচ্ছে 60% চলে যাবে। কারণ এগুলাতে আমরা যেটা করেছি কেতাব স্যারের বই, তারপরে বিভিন্ন বই এবং আমাদের বিগত বছরের যে প্রশ্নগুলো ছিল ইঞ্জিনিয়ারিং, চুয়েট ওয়েট কুয়েট এবং সাস্ট, সবগুলোর প্রশ্নকে অ্যানালাইসিস করে আমরা ইম্পর্টেন্ট এমসিকিউ এখানে তুলে দিয়েছি, যাতে আপনি বাসায় বসে এখানে আপনি প্র্যাকটিস করতে পারেন। এবং কিভাবে আপনি প্র্যাকটিস করবেন সেটা আপনাদেরকে আমরা ক্লাসে দেখিয়ে দিব। সো যারা ভর্তি হবেন তারা দ্রুত আমাদের পেজে ইনবক্স করবেন, এবং এভাবে প্র্যাকটিস শিট যদি ম্যাথ এবং ফিজিক্সের উপর পেয়ে যান, আপনার প্রস্তুতি যদি আপনি প্রিপারেশন এইভাবে নেন আমাদের এই প্র্যাকটিস শিটের উপরে, তাহলে আমরা বলবো আপনার 50% অলরেডি ডান। বাকি 50% হচ্ছে সাস্ট স্ট্যান্ডার্ড, আমাদের যে 40টা এক্সাম নেওয়া হবে সেই 40টা এক্সাম এবং আমাদের যে লাইভ ক্লাসগুলো নেওয়া হবে সেই লাইভ ক্লাসগুলো করলে আশা রাখি আপনারা আপনাদের সাস্টের যে স্বপ্ন সেটা ইনশাল্লাহ আপনারা পূরণ করতে পারবেন। আই হোপ যে আপনারা সবাই এই বিষয়াদিগুলো ক্লিয়ার হয়েছেন, এবং কিভাবে আমি আসলে তুলে ধরার চেষ্টা করেছি সব বিষয়াদি, এবং সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করেছি যে কিভাবে আপনারা সলভ করবেন বা কীভাবে কী করবেন। সো যারা ঢাকায় পরীক্ষা দিবেন তারা 5 এবং 6 তারিখ অবশ্যই ফর্মটি ফিল আপ করে ফেলবেন। এবার চলে আসেন আমাদের ইয়েতে, সবাই খাতা কলম খুলে ফেলেন। অনেক কথা বলেছি, কারো কোনো প্রশ্ন থাকলে সাস্ট নিয়ে তারা করতে পারেন, এবং আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে তারা অবশ্যই আমাকে একটু শেয়ার করবেন যে ভাই আমার প্রশ্ন আছে। তাহলে আমরা ইনশাল্লাহ এখন প্রশ্নে চলে আসি। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নটা ভালো মতো খেয়াল করবেন। এবার আমরা ক্লাসে চলে আসি। প্রথমেই সাস্টের 15-16 সেশনের একটি প্রশ্ন নিয়েছি। সো এই প্রশ্নটা দেখবেন, দেন হচ্ছে আপনারা সলভ করবেন। প্রতিটা প্রশ্নই আজকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েছি, টোটাল 6টা থেকে 7টা প্রশ্ন সলভ করাবো। সব করা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? সো সবগুলো প্রশ্ন যেহেতু ইম্পর্টেন্ট, সবগুলো প্রশ্নই আমি আপনাদেরকে আজকে সলভ করানোর চেষ্টা করব। একটু খেয়াল করেন, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, x² + y² = 25। এটা কি দেখা যায়? পুরোটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখেন, x² + y² = 25 বৃত্তের পরিধির উপরে 3টি বিন্দু বলে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা একটা বৃত্ত আঁকি, আসেন আমরা একটা সুন্দর একটা বৃত্ত এঁকে ফেলি। ভাই আসেন, এই যে ধরেন একটা বৃত্ত, ঠিক আছে? এর ভিতরে আপনি একটা পরিধি নেবেন, কোনো সমস্যা? ওকে, এই একটা পরিধি নিলেন। আসেন এখন একটু মনোযোগ সহকারে দেখবেন, প্রত্যেকটা প্রশ্ন একটু ভালো মতো খেয়াল করবেন। কিভাবে আমরা সলভ করি সবগুলো প্রশ্ন ভালো মতো খেয়াল করবেন। সেটা হচ্ছে এটা একটা বৃত্ত, এই বৃত্তের পরিধির উপর 3টি বিন্দু পি এবং কিউ এবং আর বলে দেওয়া আছে। হ্যাঁ, হলে কোন পি কিউ আর এর মান কত, এটা আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে। আচ্ছা, আপনি এখানে পি বিন্দু ধরে নেন, আপনি এখানে কিউ বিন্দু ধরে নেন, আপনি এখানে আর বিন্দু ধরে নেন, ঠিক আছে? আপনি ধরে নিচ্ছেন। এখন দেখেন, পি বিন্দুর ভ্যালু বলে দেওয়া আছে, সেটা বলে দেওয়া আছে বিন্দুটার কোঅর্ডিনেটর 5, মানে কোঅর্ডিনেট স্থানাঙ্ক 5,0। কিউ বলে দেওয়া আছে 0,5, আর এর ভ্যালু বলে দেওয়া আছে -4,3। আচ্ছা, আপনি এখন যে কাজটি করবেন, এই বৃত্তের একটা সমীকরণ আমাদের কাছে দেওয়া আছে। বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² = 25। এই বৃত্তের সমীকরণটাও আমি এখানে তুলে ধরলাম। এবার একটু মনোযোগ দেন, এই বৃত্তের সমীকরণ এবং বৃত্তের পরিধির উপরে আমরা একটা এঁকে নিলাম। এবার আপনি যেটা করবেন, পি আর কিউ এর দূরত্ব বের করবেন। খেয়াল করেন, পি আর কিউ এর দূরত্ব যদি বের করেন, দুইটা বিন্দুর দূরত্ব আমরা সবাই জানি √x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। তাহলে আপনি এখানে পাবেন √50, আর √50 মানে 5√2, √50 মানে 5√2। তাহলে পি কিউ এর দূরত্ব পেয়ে গেছেন। এরপরে খেয়াল করেন, আপনার কাছে আমি চলে যাব কিউ আর এর দূরত্ব, কিউ থেকে আর এর দূরত্ব। তাহলে লেখেন কিউ আর হচ্ছে আর এর দূরত্ব। মজার জিনিস, খেয়াল করেন, কিউ থেকে আর এর দূরত্ব। তাহলে x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। তাহলে আপনি এখানে যেটা পাবেন সেটা একটু খেয়াল করেন, 4 4 16 আর 20। তাহলে এখানে পাইলেন √20। √20 মানে আসলে কত ভাইয়া, সেটাকে আপনারা জানেন। √20 মানে আমরা √20 রাখলাম, এটাকে আর ভাঙলাম না। এবার একটু খেয়াল করেন, আপনি পি আর হচ্ছে আর এর দূরত্ব বের করবেন। তিনটার দূরত্ব আগে বের করে নেবেন, পি থেকে আর। এই যে পি থেকে আর, 5 মাইনাস হচ্ছে 4, তার মানে হচ্ছে 9 নং 81, ডিরেক্ট 81 লিখলাম, প্লাস
0 থেকে এটাকে বিয়োগ করবেন, তার মানে হচ্ছে হলো 9। তাহলে এবার একটু খেয়াল করুন সবাই, টোটালটা থাকবে হচ্ছে আপনার কাছে 90, সরি টোটালটা থাকবে হচ্ছে হলো আপনার কাছে 90, আর 90কে আমরা ভাঙবো না, 90 এর মতো থাকুক। এখন আপনাকে বলা হয়েছে এই তিনটা বিন্দু দেয়া থাকলে কোন পি কিউ আর এর মান কত। তার মানে পি কিউ আর, কিউ এর মান কত, এই যে পি কিউ আর এর মান কত, এটা আপনাকে জিজ্ঞাসা করছে। তাহলে আসেন আমরা এই মানটা একটু বের করে ফেলি। খেয়াল করেন, কোন পি কিউ আর আমরা বের করব, ঠিক আছে। কোন পি কিউ আর কার, ত্রিভুজ পি কিউ আর এ, ত্রিভুজ পি কিউ আর এ কি লিখবো, ত্রিভুজ পি কিউ আর এ কোন পি কিউ আর এর, সরি পি আর কিউ, সরি পি আর কিউ, সরি এখানে তাহলে এটা ভুল হয়েছে, এটা ঠিক করে দিচ্ছি, পি আর কিউ, তার মানে এটা কোন আমার কাছে। হ্যাঁ, এবার খেয়াল করেন এদের কি বের করতে হবে, এদের মান। তাহলে আপনি এই মানটাকে লিখবেন কজ ইনভার্স, ভালো মতো খেয়াল করেন, লব্ধির মান কত, পি থেকে আর, তাহলে পি আর তার স্কোয়ার প্লাস আর কিউ তার স্কোয়ার মাইনাস কিউপি বা পি কিউ তার স্কোয়ার ডিভাইড বাই 2 PR ডট হচ্ছে হলো আর কিউ। এই দুইটাকে এবার বসায় দেন, অ্যান্সার চলে আসবে। এবার আসেন পি আর তার স্কোয়ার, পি আর এর মান কত ভাইয়া, √90, বসান √90 তার স্কোয়ার প্লাস আর কিউ স্কোয়ার, আর কিউ মানে কিউ আর এর মান কত, √20, তাহলে √20 তার স্কোয়ার, খেয়াল করেন। তারপরে আসেন মাইনাস পি কিউ এর মান কত, মাইনাস পি কিউ এর মান √50, তার কত ভাইয়া স্কোয়ার, ডিভাইড বাই 2PR, 2 ইন্টু PR √90 ডট আর কিউ এর মান কত, √20। ওকে, এবার আপনাদের কাছে সাস্টার ক্যালকুলেটর ইউজ করা যায়, আপনি ডিরেক্টলি বসাবেন, সেটা বসালে আপনার কাছে যেটা আসবে সেটা আসবে কোন পি আর কিউ ইকুয়ালস টু কজ ইনভার্স 1/√2, আর 1/√2 মানে 45 ডিগ্রি, তাহলে আমরা পাবো π/4। তাহলে অ্যান্সার π/4 কোথায় আছে, সি নাম্বার, অ্যান্সার π/4। সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, সবাই একটু জানান দেন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, ঠিক আছে। সবাই কি ক্লিয়ার হয়েছেন, সবাই ক্লিয়ার থাকলে ভাইয়াকে একটু জানান যে ভাই সবাই ক্লিয়ার হয়েছি। সাস্টের এই প্রশ্নটা সাস্টের 15-16তে আসছিল, হ্যাঁ এটা একটু মাথায় রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সো এগুলো যদি মাথায় না রাখেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। সবাই খাতা কলমে সবাই নোট করে ফেলবেন, খাতা কলমে সবাই নোট করে ফেলবেন। নেক্সট চলে আসেন, নেক্সট কোশ্চেন একটু খেয়াল করেন। এখানে আপনার কাছে একটা ত্রিঘাত বহুপদী সমীকরণ দেওয়া আছে, সমীকরণটা আমরা একটু লিখি, একটু বড় অঙ্ক, x³ প্লাস 2a মাইনাস 3 তার x² মাইনাস 8ax প্লাস 6a ইকুয়াল হচ্ছে হলো 0, যেখানে a ইজ নট ইকুয়াল 0, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। সমীকরণের একটা মূল বলে দেওয়া আছে 3 এবং অপর মূলদ্বয় সমান হলে a এর মান কত এটা বের করতে বলা হয়েছে। আচ্ছা আমরা সলভে চলে আসি, খেয়াল করেন, সমীকরণের একটা মূল যদি a3 হয়, একটা মূল যদি 3 হয়, একটি মূল 3। আচ্ছা এবার একটু মনোযোগ দেন, এখানে x³ আছে, তাহলে x এর সর্বোচ্চ পাওয়ার 3, তাহলে x এর সর্বোচ্চ পাওয়ার 3 থাকলে তারা ত্রিঘাত বহুপদী সমীকরণ, আর ত্রিঘাত বহুপদী সমীকরণের সর্বোচ্চ মূল সংখ্যা থাকে 3টি। তাহলে একটা মূল যদি 3 হয় তাহলে তাদের অপর মূলগুলো সমান বলছে, অপর মূলগুলো যেহেতু সমান বলছে, আমি ধরে নিলাম a, না আমি a ধরবো না, a এর মান তো জিজ্ঞাসাই করছে, আমি ধরে নিলাম m, এতটুকু সবাই ক্লিয়ার কিনা। তাহলে তিনটা মূল পাইছেন, একটা 3, একটা হচ্ছে হলো mm। এবার একটু খেয়াল করেন, তাহলে মূলগুলো হচ্ছে হলো 3, m। এই পর্যন্ত আপনারা সবাই কি ক্লিয়ার হইছেন, মূলগুলো হচ্ছে হলো এইটা। এখন তিনটা মূল যখন থাকে তখন আপনারা তিন মূলের একটু মনোযোগ দিয়ে দেখেন,
তিন মূলের যোগফল আপনারা বের করেন মাইনাস বি বাই এ, দুই মূলের গুণফলের যোগফল আপনারা বের করেন প্লাস সি বাই এ, তিন মূলের গুণফল আপনারা বের করেন মাইনাস ডি বাই এ, তাই না? এই টাইপের প্রশ্নগুলো আপনারা বের করেন। এবার একটু খেয়াল করেন, যেহেতু তিনটা জিনিস আপনারা জানেন, আমি এবার এই তিনটা মূলের ক্ষেত্রেই এগুলো করব। এবার একটু সবাই মনোযোগ দেন। আমি তিনটা মূল আমার কাছে আছে, তাহলে আমি কি করব ভাইয়া? প্রথম কাজ, তিন মূলের যোগফল বের করব। ঠিক আছে, তিন মূলের যোগফল আমাদের কাছে সূত্র কি? মাইনাস বি বাই এ। খেয়াল করেন, এটা মাইনাস আকারে আছে, তাহলে এটাকে ধরি মাইনাস 2a মাইনাস 3, এইটুকু হচ্ছে আমার কাছে বি। তাহলে খেয়াল করবেন 3 প্লাস 2m ইকুয়াল মাইনাস 2a প্লাস 3। তাহলে খেয়াল করবেন, সবাই কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখেন, এই 3 আপনি কাইটা দিতে পারতেছেন, তাই না? তাহলে 2m ইকুয়াল থাকবে 2a মাইনাস 2a। তাহলে এবার একটু খেয়াল করেন, m ইজ ইকুয়ালস টু, ভালো মতো বুঝছেন, m ইজ ইকুয়ালস টু আপনার কাছে কত থাকতেছে? মাইনাস এ থাকতেছে। 2 কেটে দেন, m ইজ ইকুয়ালস টু মাইনাস এ থাকতেছে। এইটা মনে রাখবেন, এইটা থেকে আমাদের বাকি কাজগুলো শুরু হবে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট সেকশনে জানান। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা সবাই কমেন্ট সেকশনে জানান। ঠিক আছে, এবার এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু কমেন্ট সেকশনে জানান। ঠিক আছে, এম এর মান যে মাইনাস এ, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান দ্রুত। সবাই একটু জানান। ওকে, এবার খেয়াল করেন, আপনারা বাকি কাজ। এবার তিন মূলের গুণফল করবেন 3 ইন্টু এম ইন্টু এম। তিন মূলের গুণফল কি? মাইনাস ডি বাই এ। তাহলে খেয়াল করেন, মাইনাস ডি বাই এ বলতে কি? এটা ডি না ভাইয়া? এটা কি ডি না? তাহলে প্লাস 6 বাই এ, তার মানে মাইনাস 6a। তাহলে আমরা লিখতে পারি মাইনাস 6a। ওকে, এই পর্যন্ত আপনারা লিখে ফেলছেন। এবার খেয়াল করেন, গুণ আছে, তাহলে আমরা লিখবো 3m স্কোয়ার ইকুয়াল মাইনাস 6a। তাহলে আমরা m স্কোয়ার লিখবো মাইনাস 6/3 ইন্টু হচ্ছিল a। তাহলে m স্কোয়ার ইকুয়াল মাইনাস 2a। এই পর্যন্ত আপনি পেয়ে গেছেন m স্কোয়ার ইকুয়াল কত? মাইনাস 2a। কিন্তু এই কাজ আপনারা করবেন না, এখানে একটু ঘাপলা আছে। এই কাজটার জন্যই আসলে মূলত সাস্ট কোশ্চেনটা করছে। খেয়াল করুন, আপনি একটু আগে m ইকুয়াল মাইনাস a লিখে আসছেন। তাহলে এখানে m আছে 3 ইন্টু মাইনাস a তার স্কোয়ার ইকুয়াল মাইনাস 6a, যেখানে m ইকুয়াল মাইনাস a। এবার কি বুঝছেন কিভাবে করলাম? তাহলে আপনি পাবেন 3a স্কোয়ার ইকুয়াল মাইনাস 6a। তাহলে আপনি a স্কোয়ার ইকুয়াল মাইনাস 2a, এটা আপনি পেয়ে গেছেন। এবার দেখেন, আপনি এই a স্কোয়ার বলতে কি বুঝায় একটু মনোযোগ সহকারে দেখেন কিন্তু। a ডট a ইকুয়াল মাইনাস 2a। তাহলে একটা a নিচে পাঠিয়ে দেন, তাহলে মাইনাস 2 ইন্টু a ডিভাইড বাই a, a কেটে দেন। তাহলে a এর একটা মান পাইলেন মাইনাস 2। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানান। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা সবাই ভাইয়াকে জানান। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানান। সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা। সবাই একটু জানাও।
সবাই ওকে, নাইস, সবাই ক্লিয়ার। এখন দেখো এই এ এর মান, একটার মান -2 পাইছো। এখন দেখো তো -2 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, শুধু একটা জায়গায় নাই, সেটা হচ্ছে ই নাম্বারে নাই, তার মানে এটা হবে না। বাকি চারটার ভিতর তো আছে, তাহলে আরেকটা এ এর মান দরকার। তাহলে আরো একটা এ এর মান নিয়ে আমরা একটু কাজ করি, আসো। আরো একটা এ এর মান নিয়ে আমরা একটু কাজ করি, আসো আসো। ওকে, আরো একটা এ এর মান বের করার জন্য আমরা যেটা করব, প্রথমে হচ্ছে হলো 3m, তারপরে হচ্ছে হলো যোগ m, তারপরে হচ্ছে হলো আবার 3m যোগ 3m। কি করলাম এটা? ওই যে আমরা যে একটু আগে দেখে আসছিলাম সামেশন অফ আলফা বিটা এর ভ্যালুটা কত বলো তো? c/a ছিল না, প্লাস c/a, তাহলে সেটাই তো বের করব, আর তো কিছু না। হ্যাঁ, তাহলে আর তো কিছু না। এবার একটু খেয়াল করো, এই পর্যন্ত তো আসছো, তাহলে c/a এর মান কত আছে দেখো তো, এখানে -8 বাই হচ্ছে হলো এত। তাহলে আসো আমরা সেটা নিয়ে কাজ করি। তাহলে -8a, তাহলে এখানে হবে -8a, চলক থাকবে না। হ্যাঁ, এবার একটু খেয়াল করো, 3m যোগ করলে হয় 6m প্লাস m স্কোয়ার ইকুয়াল হচ্ছে হলো -8a। বুঝছো? এই পর্যন্ত গেল। এবার তুমি যে কাজটা করতে পারবা সেটা একটু মনোযোগ সহকারে দেখবা। m এর ভ্যালু কত ছিল? m এর ভ্যালু কত ছিল ভাইয়া? -a। তাহলে আমরা সেই কাজটা নিয়ে করি। তাহলে -6a প্লাস a স্কোয়ার ইকুয়াল -8a। এই পর্যন্ত তো সবাই ক্লিয়ার হইছ। এইবার একটু খেয়াল করো, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা এই পাশে পাঠিয়ে দিব। তাহলে a স্কোয়ার ইকুয়াল -8a প্লাস 6a। বুঝছো তো? তাহলে খেয়াল করো, a স্কোয়ার ইকুয়াল -2a, a স্কোয়ারকে তুমি লিখতে পারবা a ডট a ইকুয়াল -2a। তাহলে একটা a ওই পাশে পাঠিয়ে দাও, -2 ইন্টু a ডিভাইড বাই a, a কেটে দাও, এর মান -2। তাহলে খেয়াল করো, তুমি a এর দুইটা মান পেয়ে গেছো -2। তাহলে -2 এবং -2, তাহলে অ্যান্সার কোথায় আছে? -2 ডি নাম্বারে, অ্যান্সার ডি। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। নেগেটিভ মার্ক কেন থাকবে না? নেগেটিভ মার্ক তো অবশ্যই থাকবে। সবাই একটু বলো যে এবার ক্লিয়ার আছো কিনা। সবাই একটু বলো। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। এ এর মান কিভাবে নির্ণয় করলাম, সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। হ্যাঁ, তাহলে আশা করি যে সবার কাছে ক্লিয়ার হয়েছে। সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও। যারা ক্লাস করছো তারা সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে জানাও। ওকে, সবাই ক্লিয়ার। নেক্সট, আমার কাছে এখানে একটা প্রশ্ন আছে। একটি বৃত্ত এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং 1,3 বিন্দু দিয়ে যায়, তার সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আসো তার সমীকরণ আমরা নির্ণয় করি। আসো, একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যাচ্ছে, তাই তো? আমরা একটু খেয়াল করে আসো। এই যে এটা দেখো। হ্যাঁ, ওকে, এবার একটু খেয়াল করো, একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে আমরা বৃত্তটাকে আঁকি। খেয়াল করবা সবাই। ওকে ওকে, সবাই পরের পেজটা দেখি। এই যে দেখো পরের পেজ। এবার খেয়াল করো, মূল বিন্দু দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে ওকে ওকে, এই যে মূল বিন্দু দিয়ে গেল এই বৃত্তটা। হ্যাঁ, তাহলে এবার একটু খেয়াল করো, বলছে এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করেছে এবং 1,3 বিন্দু দিয়ে যায়, তার সমীকরণ নির্ণয় করতে বলেছে। আচ্ছা আসো, 1,3 বিন্দু দিয়ে যাচ্ছে। ওকে, 1,3 বিন্দু দিয়ে যাচ্ছে। ওকে আসো, এটা 1,3 বিন্দু।
ওকে 1,3 বিন্দু দিয়ে যাচ্ছে। এবার খেয়াল করো, এটা ওয়াই এক্সিস, এটা এক্স প্রাইম এক্সিস, এটা হচ্ছে হলো তোমার কাছে সরি ওয়াই এক্সিস, আর এটা হচ্ছে তোমার কাছে এক্স এক্সিস। ওকে, তাহলে বৃত্তটা আমার এরকম আঁকা। এখন বলা হয়েছে এক্স অক্ষকে মূল বিন্দু দিয়ে যাচ্ছে বৃত্তটা, এক্স অক্ষকে স্পর্শ করে এবং একটা বিন্দু দিয়ে যায়, তার সমীকরণ কি সেটা তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে এই সমীকরণটা কিভাবে বের করবা? দেখো, একটা বিন্দু আছে, এই বিন্দু দিয়ে তুমি অপশন টেস্ট করতে পারবা। ঠিক আছে, এই বিন্দুটা দিয়ে অপশন টেস্ট করতে পারবা। প্রথম কথাটা বুঝছো, এই বিন্দু দিয়ে অপশন টেস্ট করতে পারবা। আমি যদি এটার বিন্দুটা বসাই, খেয়াল করো, আমি যদি এইখানে এই বিন্দুটা বসাই তাহলে দেখো এটা মিলে কিনা। তাহলে দেখি বিন্দুটা একটু বসাই, 1 আর হচ্ছে হলো 3। ঠিক আছে, তাহলে হচ্ছে হলো 1 স্কোয়ার প্লাস 3 মাইনাস 5/3 তার হোল স্কোয়ার ইকুয়াল 25/9 হয় কিনা আমরা একটু দেখি। আসো, 1 প্লাস 3 এখানে রাখলা, 3 3 9 মাইনাস হচ্ছে হলো 5 তার স্কোয়ার ইকুয়াল কত? 25/9। ওকে, এবার একটু খেয়াল করো, 1 প্লাস নিচে 3 রাখলা, উপরে রাখলা 4, উপরে রাখলা 4 তার হোল স্কোয়ার ইকুয়াল 25/9 হয় কিনা সেটাই আমরা দেখবো। আসো, তাহলে 1 প্লাস 16 হচ্ছে হলো 9 ইকুয়াল 9 লসাগু থাকে 9 আর 16 25/9। ইয়েস, এটাই আমাদের কাছে অ্যান্সার। তার মানে আমরা বলতে পারতেছি যদি অপশনে এটা দেওয়া থাকে, খুব মনোযোগ সহকারে দেখবা, যদি অপশনে এই সমীকরণটা দেওয়া থাকে তাহলে আমরা এই বিন্দুটাকে আস্তে করে বসিয়ে ওটি করে ফেলবো। আস্তে করে বসিয়ে কি করব? ওটি করে ফেলবো, ওটি করে ফেলবো। ঠিক আছে, ওটি ওটি করব। ক্লিয়ার? সবাই এ পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও। সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও। এটা ছিল আমাদের কাছে অ্যান্সার। এটা হবে অ্যান্সার। ক্লিয়ার? এটা হবে আনসার। ওকে, এটা হবে আনসার। ক্লিয়ার? বুঝছো সবাই? কারো কোনো কোশ্চেন থাকলে ভাইকে বলতে পারো যে ভাই কোশ্চেন আছে। ওকে, এইবার একটা মজার ম্যাথ দেখাবো। আসো, আচ্ছা, আমাদের ভিশন সাস্ট কোর্সে ভর্তি চলতেছে। এই জায়গাটাতে আমরা যা যা নিব সেটা হচ্ছে হলো 50+ লাইভ ক্লাস, 40+ টোটাল এক্সাম, 10+ পেপার ফাইনাল এক্সাম, 5টা সাস্ট স্ট্যান্ডার্ড ফাইনাল মডেল টেস্ট, 10টা গণিত, 10টা ফিজিক্স, 10টা কেমিস্ট্রি, 8টা বায়োলজি, 5টা ইংলিশ। ইংলিশ যদিও কেউ দাগাবে না, সায়েন্সের পোলাপাইন, এই জন্য আমরা দরকার হয় ইংলিশ ক্লাস বাদ দিয়ে দিব, বাট তারপরেও দিব, যদি কেউ দাগাও তাহলে দাগাবা। সো সেক্ষেত্রে হচ্ছে এই টাইপের প্রশ্ন এইভাবে আমরা আগাবো ইনশাল্লাহ আগামী 5 তারিখ থেকে। আগামী 5 তারিখ থেকে আমরা ভর্তি ক্লাস শুরু করব। আজকে রুটিন আমরা রাতে বসছি, অলরেডি রুটিন সবারটা নেওয়া শেষ। সো আমি জাস্ট রুটিনটা পাবলিশ করব কালকে, তখন তোমরা ইনশাল্লাহ জানতে পারবা। সো এটা আমাদের কোর্সে ভর্তি চলতেছে, তোমরা দ্রুত ভর্তি হয়ে যাবা। আর ভর্তি হওয়ার জন্য 01623559212 এই নাম্বারে অবশ্যই কল দিবা, অথবা আমাদের ওয়েবসাইট brainbuzonline.com brainbuzonline.com এখানে থেকে ডিরেক্টলি কিনে নিবা। এবার আসো নেক্সট, এনরোল করে নিবা আর কি। এখানে একটা প্রশ্ন আছে, একটি বৃত্তের, প্রশ্নটাকে ভালো মতো বুঝবা, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা y=2 রেখাকে 3,2 বিন্দুতে স্পর্শক করে এবং 1,4 বিন্দু দিয়ে যায়। খুব ভালো একটা প্রশ্ন। যারা এই টাইপের প্রশ্নগুলো সলভ করে মোটামুটি, অ্যাডমিশন বাচ্চারা, তারা আসলে এগুলো বুঝে যেগুলো কি টাইপের প্রশ্ন। আগে আমি প্রশ্নটা দেই, তারপরে আপনারা বুঝবেন ঠেলা যে ভাই এটা কি করাইলেন। খেয়াল করেন, আপনাকে বলছে কি y=2 রেখা, এই যে এখান থেকে y=2 রেখায় আমি গেলাম। ওকে, একটু মনোযোগ দিয়ে দেখেন, এই যে এটা হচ্ছে y=2 রেখা। এই যেটা y=2 রেখা। এবার মনোযোগ দিন, এটা হচ্ছে হলো x, এটা হচ্ছে হলো x প্রাইম, এটা হচ্ছে হলো y, আর এটা হচ্ছে হলো y প্রাইম। মনোযোগ দেন, মনোযোগ দেন ভালো মতো। এটা x, এটা x প্রাইম, এটা y, এটা y প্রাইম। ঠিক আছে, এটা y, এটা y প্রাইম। এবার একটু খেয়াল করেন, বলা হয়েছে নির্ণয় করো যা y=2 রেখাকে, তাহলে এইটা হচ্ছে y=2 রেখা। এটা কি রেখা ভাই? y=2 রেখা।
ভালো মতো বুঝো, 3,2 বিন্দুতে স্পর্শ করে, 3,2 বিন্দুতে স্পর্শ করে। তাহলে এই যে এটা, ওকে, আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই, আসো। এটা হচ্ছে হলো, সরি, ওকে, এবার একটু খেয়াল করো, ওকে, এবার একটু খেয়াল করো সবাই, এটা কত কমা কত বিন্দুতে স্পর্শ করছে, 3,2 বিন্দুতে স্পর্শ করছে, ঠিক আছে, 3,2 বিন্দুতে। এখন একটু মনোযোগী হও, এই বৃত্তের ব্যাসার্ধ আছে, তাহলে এটা হচ্ছে হলো তার ব্যাসার্ধ। এই বৃত্তের কেন্দ্র আছে, কেন্দ্র কত, এইচ কমা কে, ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ কত ভাইয়া, আর। এবার একটা মজার বিষয় খেয়াল করো, যদি এইটুকু 2 হয় তাহলে এইখান থেকে এই পর্যন্ত এইটার এটা তো সমান্তরাল, তাহলে এদের মানও কত, 2, এদের মানও কত, 2। এই পুরো চিত্রটা সবাই ক্লিয়ার কিনা কমেন্টসে জানাও, পুরো চিত্রটা ক্লিয়ার কিনা সবাই কমেন্টসে জানাও। 30 পাস মার্ক 30 হয় সাস্টের, সবাই একটু বলো যে এটা ক্লিয়ার কিনা। এবার হয়তো বা একটু বাড়বে, হইতে পারে 40-50% পাস মার্ক নাও হইতে পারে, 30ই হবে আশা করি, এত বেশি হবে না। এই সবাই বলো যে এটা ক্লিয়ার কিনা, এই পর্যন্ত চিত্রটা সবাই বুঝছো কিনা সেটা আগে জানাও, তাহলে তোমরা বুঝতে পারবা। খেয়াল করো, এবার এবার খেয়াল করো, তোমাকে বলা হয়েছে কত কমা কত বিন্দু দিয়ে গেছে, 1,4 বিন্দু দিয়ে গেছে, 1,4 বিন্দু দিয়ে গেছে, এই যে এটা, হ্যাঁ 1,4 বিন্দু দিয়ে গেছে। এবার একটু আসেন 1,4, তাহলে আমরা পাচ্ছি এইচ ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো 3, ভালো মতো বুঝবা, ঠিক আছে, আর কে ইজ ইকুয়ালস টু হচ্ছে আর প্লাস হচ্ছে হলো 2, কে ইজ ইকুয়ালস টু আর প্লাস 2। তাহলে এইখানে আর এর মানটা আমরা কত পাইছি খেয়াল করো, আর এর মানটা পাবো কে মাইনাস 2, আর এর মানটা পাবো কে মাইনাস 2। এবার আমরা বৃত্তের সাধারণ সমীকরণ জানি, এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, সবাই সূত্রটা জানি। তাহলে এবার একটু খেয়াল করো, এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইকুয়াল আর এর মান কত, কে মাইনাস 2 তার স্কোয়ার। এই পর্যন্ত ক্লিয়ার। এইবার একটু খেয়াল করো, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 1,4 বিন্দু দিয়ে গেছে এবং 1,4 বিন্দু দিয়ে গেছে, তাহলে 1,4 বিন্দু দিয়ে যায়, বিন্দু দিয়ে যায়, সবাই একটু লিখে নাও, 1,4 বিন্দু দিয়ে যায়। তাহলে 1,4 বিন্দু দিয়ে যদি যায় তাহলে আমরা পাবো 1 মাইনাস 3 তার হোল স্কোয়ার, কে মাইনাস 4 তার হোল স্কোয়ার, আমি জাস্ট উল্টাই দিলাম আর কিছু না এটাকেই, আর হচ্ছে হলো কে মাইনাস 2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে পাবা 2 স্কোয়ার মানে হচ্ছে হলো 4 প্লাস এটাকে যদি আমরা ভাঙাই, কে স্কোয়ার মাইনাস 4 দুগুণা 8, 8 কে প্লাস 16। আবার এইটাকে যদি তোমরা ভাঙাও তাহলে তোমরা পাবা কে স্কোয়ার মাইনাস 4 কে প্লাস 4। তাহলে এখানে আমরা পাবো 4 কে ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো 16, তাহলে কে ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো 4, আর এখানে আর ইজ ইকুয়ালস টু পাবো হচ্ছে হলো 2। কে ইজ ইকুয়ালস টু যদি 4 হয় তাহলে আর ইজ ইকুয়ালস টু 2 কিভাবে, খেয়াল করো, আর ইজ ইকুয়ালস টু কে এর মান 4 মাইনাস 2, তাহলে আর এর মান 2, তাহলে সেই দুইটাই আমি এখানে লিখেছি। আর এর মান কত পাইছো, 2। এইবার খেয়াল করো, আমাদের কাছে সমীকরণ যেটা ছিল সেটা আমরা বসাবো, এক্স মাইনাস এইচ এর মানটা বসাই, এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার বসাও প্লাস আমাদের কাছে কত ছিল, ওয়াই মাইনাস কে এর মান হবে 4, ওয়াই মাইনাস কে এর মান হবে 4 তার হোল স্কোয়ার ইকুয়াল কে মাইনাস 2 তার হোল স্কোয়ার হবে না, এখানে আর এর মান 2 আছে, তাহলে 2 স্কোয়ার। তাহলে অ্যান্সার হবে এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 4 তার হোল স্কোয়ার ইকুয়াল হবে 4। আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে। সমীকরণ বের করতে বলেছে, আমি সমীকরণ বের করে দিয়েছি, সবাই বলো ক্লিয়ার হয়েছে কিনা। এই এইচ ইকুয়াল 3 এটা কিভাবে, এটা বুঝো নাই,
একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা রেখাকে, এটা কি এক্স আর এটা কি ওয়াই, ওয়াই ইকুয়াল টু হইলে এক্স হচ্ছে হলো তাদের কেন্দ্রের মান, এটা জানো না, কাকে কোন বিন্দুতে স্পর্শ করতেছে, ওয়াই ইকুয়াল টু, তাহলে ওয়াই কে স্পর্শ করছে এক্স, এই যে এক্স এর মান 3। মিনহাজুল এটা যদি এখন বলো তাহলে কই যাব, সবাই একটু বলো যে এটা ক্লিয়ার কিনা। এইচ মানে কেন্দ্র রে বাবা, এই যে এইচ মানে কেন্দ্র, এই এইচ এর মান বিন্দু কত 3,2, তাহলে 3, আর এর মান কত আর প্লাস 2, কে এর মান শেষ। এবার বলো ক্লিয়ার কিনা। টোটাল 80-তে 30, 100-তে কেন হবে? আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলো। সো এই টাইপের প্রশ্নগুলো সবাই একটু ভালো মতো দেখে যাবেন। নেক্সট সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার আছেন কিনা, তাহলে আমি বুঝবো যে না আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। এবার আসেন নেক্সট। আচ্ছা, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, একটু ভালো মতো খেয়াল করবেন সবাই। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, আমি একদম সহজ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি নাই আজকে, খুব ট্রিকি প্রশ্ন যেগুলা সেগুলো নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটার মধ্যে আমাদের কি আছে ভাইয়া, এই প্রশ্নটার মধ্যে আমাদের কি আছে, আমাদের হচ্ছে হলো মান আছে, জানতে চাওয়া হয়েছে। এখন এই জিনিসটাকে আমরা ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ বুঝছো যেহেতু। এবার খেয়াল করো, এইটার ক্ষেত্রে তুমি ক্যালকুলেটর ইউজ করবা, এটার ক্ষেত্রে তুমি ক্যালকুলেটর ইউজ করবা অবশ্যই। এখন এটা কিভাবে ইউজ করবা সেটা আমরা একটু দেখাই দিচ্ছি। দেখো, প্রথম কাজ কিছু জিনিস তোমাকে করে নিতে হবে, তারপরে তুমি কাজটা করবা। প্রথম কাজ যেটা, সেটা একটু ভালো মতো খেয়াল করো। তোমার কাছে বলে দেওয়া আছে cot θ = 2, তাহলে আমি এখানে tan θ লিখে নিব। tan θ = কত হবে 1/2, তার উল্টা, তাহলে θ = কত হবে tan ইনভার্স হাফ, tan ইনভার্স হাফ। এখন এই থিটা tan ইনভার্স হাফের মানটা তোমরা বের করে নেবা। আসো আমরা একটু বের করি, দেখি পারা যায় কিনা, দেখি আমরা পারি কিনা। আসো, কোথায় 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 আমার ইমুলেটর কোথায়, দেখি একটু রিসাইকেল বিনে থাকার কথা ইমুলেটর। ওয়েট, আচ্ছা ইমুলেটর এখানে নাই, দেখছি আমি, ওয়েট, অনেক জিবি খালি আছে এখনো, হিউজ খালি, এখানে থাকার কথা ইমুলেটর নাই। ওকে, এখানে নাই তো কি হয়েছে, আমরা ক্যালকুলেটর ইউজ করবা, সবাই ক্যালকুলেটর ইউজ করো। tan ইনভার্স হাফের মান কত হয় আমাকে জানাও, সবাই একটু tan ইনভার্স হাফের মানটা কত হয় সবাই একটু জানাও। ক্যালকুলেটরটা ডাউনলোড করে সে করে ফেলছি, 26.565, রিফাত বলে দিছে 26.565। ওকে, এটা তোমার কাছে থিটার ভ্যালু আসছে, এটা তোমার কাছে থিটার ভ্যালু আসছে, ঠিক আছে। এখন এই থিটার ভ্যালুটা এইখানে যে কোশ্চেনটা আছে এদের মান সেটা জানতে চাওয়া হয়েছে, 10 sin 2 θ মাইনাস 6 tan 2 θ, ঠিক আছে। এখন এই থিটার মানটা এখানে বসাই দিবা, থিটার মান 26.565 বসিয়ে দেখবা, ঠিক আছে। বসাও সবাই, বসাও কত আসে আমাকে জানাও, বসিয়ে দেখো তো জিরো আসে কিনা, বসিয়ে দেখো তো জিরো আসে কিনা, অ্যান্সার জিরো আসবে, ঠিক আছে, অ্যান্সার জিরো আসবে। বসাও তো এটা, বসিয়ে দেখো তো জিরো আসে কিনা, অ্যান্সার জিরো আসবে। পুরো জিনিসটা বসাও, এই সমীকরণে থিটার মানটা বসাও, এই যে এখানে থিটার মানটা বসাবা, এখানে থিটার মানটা বসাবা, 26.565 বসাবা। সবাই দেখো তো জিরো আসে কিনা, জিরো আসলে আমাকে একটু বলো। সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানান, জিরো আসছে কিনা সবাই আমাকে একটু বলেন। অ্যান্সার জিরো, থ্যাংক ইউ। সো আশা করি আপনারা সবাই আজকের এই সাস্টের স্পেশাল ক্লাসটা বুঝতে পারছেন, এবং বলেন আপনারা সবাই বুঝতে পারছেন কিনা, দ্রুত জানান, ভাইকে একটু জানান যে আপনারা সবাই বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, সবাই একটু জানান যে আপনারা সবাই বুঝতে পারছেন কিনা, দ্রুত দ্রুত বলেন, এবং ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও একবার একটু বলেন, তাহলে আমরা ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। তো সবাই একটু জানান দেন যে সবার কাছে ক্লাস কেমন লাগছে, দ্রুত।
এবং সবাই বুঝছেন কিনা সাস্টের কনসেপ্ট মানে কিভাবে আসতে পারে কোশ্চেন সব কিছু ক্লিয়ার কিনা সবাই একটু বলেন। মানে আমি আজকে ছোট একটা ক্লাস নিছি যেহেতু আপনাদের হচ্ছে হলো ইয়াগুলা থাকবে এই কারণে আর কি। সবাই ক্লিয়ার হয়েছেন কিনা সেটা একটু জানান দেন এবং সার্কুলারটাও ক্লিয়ার কিনা সেটাও জানান দিতে পারেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ক্লিয়ার। সো আপনাদের সাথে আবারও আগামীকালকে দেখা হবে ইনশাআল্লাহ সাস্টের কোনো একটা ক্লাস নিয়ে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।